আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের 22 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দেখো কি বলা আছে, বাংলাদেশের শহরের সংস্কৃতি, মানে শহরাঞ্চলের সংস্কৃতি কীরকম, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনার মাধ্যমে জানতে পারবো। চলো আলোচনা শুরু করি। বাংলাদেশের শহুরে জীবনের সংস্কৃতিকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ক, সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক এবং খ, উৎসব ও বিনোদন ভিত্তিক। ক, সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক এরা কীরকম আমরা এখন জানব। শহরের সংস্কৃতি অনেক দিক থেকে গ্রামের চেয়ে কিছুটা পৃথক। গ্রামের সকল মানুষ একে অন্যের খবর রাখে, বিভিন্ন অনুষ্ঠানে তারা একত্রিত হয়। এ কারণে গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন বেশ অটুট থাকে। পরীক্ষা প্রশ্ন আসবে যে কোন জায়গার মানুষ একে অপরের সাথে সামাজিক বন্ধনে অটুট থাকে, শহরে, বাজারে, দোকানে না গ্রামীণ জীবনে? গ্রামীণ জীবনে মানুষ কি একে অপরের সাথে খোঁজখবর রাখে, আসা যাওয়া ভালো হয়, যোগাযোগ থাকে, এই জন্য কি সামাজিক বন্ধন অটুট থাকে। সেটা তারা বলছে এই যে গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন অটুট থাকে। ঠিক আছে, এদিক থেকে শহরবাসীর সামাজিক জীবনের গণ্ডি বেশ ছোট। ছোট কেন? তারা সবাই থাকে একই দালানে, কেউ প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগ থাকে না। শহরের শিশুরা যার যার বাড়িতে বা ফ্ল্যাটে একা একা বড় হয়। শহরে খেলা মাঠ পাওয়া কঠিন, তাই শহরের শিশুদের খেলাধুলা ও ছোটাছুটি করা অনেক সময় সম্ভব হয় না। গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা যেভাবে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে পারে, খেলাধুলা করতে পারে, ঘোরাফেরা করতে পারে, কিন্তু শহর অঞ্চলের মানুষগুলো কি পারে না। এমনকি তারা একই বিল্ডিংয়ের একই ফ্ল্যাটের অন্য পাশের রুমে কি হচ্ছে সেটাও অনেকে যোগাযোগ রাখে না, বলতে পারে না। কিন্তু গ্রামেরা ভিন্ন, গ্রামে সবাই খোঁজখবর রাখে, আসা যাওয়া আসা যোগাযোগ আছে। এই জন্য বলছে গ্রামীণ মানুষের মধ্যে ভালোবাসার বন্ধনটা কি অটুট প্রতিবেশীদের মধ্যে। শহরের মানুষ যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে, চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি শহরের মানুষের পেশা। কেউ চাকরি করে, কেউ ডাক্তারি করে, কেউ ব্যবসা করে, কেউ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, এগুলো মানুষের পেশা। সবাই সবার কাজ নিয়ে থাকে। আজকাল বড় বড় শহরে পোশাক কারখানা গড়ে উঠেছে। গ্রামের অনেক পুরুষ মহিলা এসব কারখানায় কাজ নিয়ে শহরে চলে আসে। গ্রাম থেকে আসা অনেকে ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ও রিক্সা চালায়। মুঠে মজুর হয়েও অনেকে জীবিকা অর্জন করে থাকে। তাদের কাছ থেকে গ্রামীণ সংস্কৃতির কোনো কোনো বিষয় শহরের সংস্কৃতিতে প্রভাব ফেলছে। একইভাবে শহরের সংস্কৃতির অনেক কিছু প্রভাব ফেলছে গ্রামীণ সংস্কৃতিতেও। যেমন এখন গ্রামের মানুষ শহরের মানুষ গ্রামে আসা যাওয়ার ফলে দুই জায়গার সংস্কৃতির ভিতরে কিছুটা পরিবর্তন হয়েছে বা পরিবর্তন আসছে। ভাত, মাছ, মাংস খেলেও শহরে মানুষের খাবার কিছুটা ভিন্নতা রয়েছে। শহরের মানুষের অনেকেই ফাস্ট ফুডের দোকানে যায়। তাদের অনেকের কাছেই স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি প্রিয়। শহরের মানুষের পোশাক পরিচ্ছদ অনেক বৈচিত্র্য ও চাকচিক্য রয়েছে। শহরের মানুষের বেশি বেশি ফাস্টফুডে যায়, তারা কি বার্গার জাতীয় খাবারগুলো বেশি খায়। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ ভাত, মাছ, তরকারি, সবজি খাওয়ার জন্য ব্যস্ত থাকে সবসময় বেশি। আবার শহরে মানুষের কি পোশাকের ভিতরে কিছু একটা বৈচিত্র্য বা চাকচিক্য দেখা যায়। এখন দেখো আমরা উৎসব ও বিনোদন ভিত্তিক সমাজটা কীরকম এখন জানবো। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতে ধর্মীয় উৎসব উদযাপন করে। এর বাইরে কোনো কোনো উৎসব শহরে কিছুটা ভিন্নভাবে পালিত হয়। শহরে পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে
পয়লা বৈশাখ এবং পয়লা ফাল্গুন শহরে না গ্রামে কোন জায়গায় বেশি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়? অবশ্যই তোমরা কি দিবা? শহরে। একুশের বইমেলা এখন উৎসবের মতো উদযাপন করা হয়। টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চ নাটক দেখাও শহরের মানুষের জন্য একটি অন্যতম বিনোদন। কাজ 1, গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক সংশ্লিষ্ট সংস্কৃতিগুলো চিহ্নিত করো। তোমরা ইউবুরের রিডিং পড়লে এগুলো অবশ্যই বুঝে লিখতে পারো নিজের মতো করে। এগুলো বানায় লাগবা, মুখস্থ লেখার কিছুই নেই। কাজ 2, গ্রামীণ ও শহরে উৎসব ও বিনোদন সংস্কৃতির তুলনা করো। মানে গ্রামীণে আর শহরে যে বিনোদনের উৎসবগুলো আছে তাদের ভিতরে তুলনা করতে পারছে। তা তোমার এই রিডিং পারলেই এগুলো থেকে নিজের মতো বানায় লাগবা। পর্যায়ক্রমে আমরা এই সমস্ত কাজের আবার আলাদা ভিডিওর মাধ্যমে সমাধান নিয়ে আসবো। দেখো পার্ট 4 কি বলছে, বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান। যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে তাই লোক সংস্কৃতি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লোক সংস্কৃতি কোনটি বা লোক সংস্কৃতি কি? যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে তাই কি লোক সংস্কৃতি। লোক সংস্কৃতির বিভিন্ন উপাদান রয়েছে। নিম্নে বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান সম্পর্কে উল্লেখ করা হলো। প্রথমে আসলে লোক সংস্কৃতির ধারণা কি বলছে, লোক সংস্কৃতি কাকে বলে? লোক সংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতি। কি লোক সংস্কৃতি কোনটা? লোক সংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতি। ঠিক আছে, প্রশ্ন আসবে লোক সংস্কৃতি বলতে কি বুঝো? লোক সংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতি, অথবা সাধারণ মানুষ ও তার সমাজের সংস্কৃতিকে লোক সংস্কৃতি বলে। এভাবে লিখলো আরো সুন্দর হবে। অর্থাৎ লোক সমাজের সংস্কৃতি। পরীক্ষা প্রশ্ন আসবে এমসিকিউতে, লোক সংস্কৃতি কি? লোক সমাজের সংস্কৃতি। লোক সংস্কৃতি মানে কি? লোক সমাজের সংস্কৃতি। লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। হাজার বছর ধরে এই সংস্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়তে থাকে। বাংলাদেশে আদিকাল থেকেই মানুষ লোক সংস্কৃতি লালন করেছে। মানুষের মুখে মুখে চলা লোক সংস্কৃতির অনেক কিছুই সময়ের সাথে সাথে একটু একটু করে পরিবর্তন হয়েছে। যে লোক সংস্কৃতি কি আদিকাল থেকে বাংলাদেশের মানুষ লালন করে আসছে, এটা মানুষের মুখে মুখে চলা, এবং বর্তমান সময়ে এর কিছু কি সমাজে পরিবর্তন আসছে, পরিবর্তন হয়েছে, কথা বলছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে কোথা থেকে? গ্রামীণ কৃষি সমাজের মধ্য থেকে। ঠিক আছে, চমৎকার প্রশ্ন। কত কৃতি বা আচারের উপর ভিত্তি করে লোক সংস্কৃতি গড়ে ওঠে তার কয়েকটি হলো। 1 নম্বর কি ভীতি থেকে। লোক সমাজে ভূতের ভয়ের অস্তিত্ব অনেক পুরাতন। আগের লোক সমাজে ভূতের ভয় থাকতো, ডর থাকতো, এই জন্য বলছে কি ভীতি, ডর ভয় থেকে ভীতি আসছে। যদিও বৈজ্ঞানিকভাবে বিচার করলে ভূত বলতে বা বলে কিছু নেই, কিন্তু লোক সমাজে ভূত থাকার ব্যাপারে গভীর বিশ্বাস রয়েছে। মানুষ মারা গেলেও আত্মা অমর, এই ধারণা থেকে ভূত থাকার ব্যাপারে বিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ অনেক ভূতের কথা কল্পনা করেছে, যেমন
নামদো, ভূত, পেঁচা, পেঁচি, শাকচুন্নি, পেতনি ইত্যাদি। আবার লোক বিশ্বাস অনুযায়ী এইসব ভূত রাতে পূজারা জার ফুক, হলুদ ফোড়া, মরিচ ফোড়া ইত্যাদি প্রয়োগ করে। এগুলো পুরাতন সমাজে মানে আদি সমাজে প্রচলিত ছিল, বর্তমান সমাজে এগুলো এখন আর নাই। আর গায়ে হলুদ অনুষ্ঠান এটা এখনো আছে আমাদের সমাজে, বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয়। সেটা বলছে গায়ে হলুদ আমাদের সমাজের বিবাহ রীতির একটি উল্লেখযোগ্য দিক। গায়ে হলুদ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আচার আচরণ ও সংস্কার পালন করা হয়। রোগ মুক্তির জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে পীর, ফকির, সাধু, সন্ন্যাসী বা মৌলবী ও পুরোহিতদের কাছ থেকে তাবিজ, কবচ, পানি পড়া ইত্যাদি রোগ মুক্তির জন্য ব্যবহার করে। এটা আদি সমাজে ছিল, বর্তমান সমাজও আছে। চোখ লাগা থেকে বাঁচার জন্য, এটাকে আমরা বলি চোখ ওঠা, মানে যেটা মানে চোখ লাগবে না। লোক সমাজে বিশ্বাস রয়েছে বাচ্চার ওপর অশুভ দৃষ্টি পড়লে ক্ষতি হতে পারে। সাধারণভাবে একে চোখ লাগা বলে। অশুভ দৃষ্টি কাটানোর জন্য তাই বাচ্চার কপালের পাশে কাজলের টিপ দেওয়া হয়। এটা আমাদের সমাজে এখনো প্রচলিত আছে, মানে আদি সমাজে ছিল, বর্তমান সমাজে প্রচলিত আছে। এই বাচ্চার এই যে কপালের এক পাশে কি কাজলের টিপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই যে অশুভ দৃষ্টি কাটানোর জন্য। বৃষ্টি নামানোর জন্য, অনেকদিন ধরা হলে অর্থাৎ বৃষ্টি না নামলে এসব খুব চিন্তা করা যায়, চাষাবাদের খুব ক্ষতি হয়ে যাবে। বৃষ্টি নামানোর জন্য গ্রামের মেয়েরা একটি অনুষ্ঠান করে। তারা কুলা নিয়ে বাড়ি বাড়ি যায়, মুখে বৃষ্টির গান গায় বা ছড়া কাটে। বাড়ির মেয়েরা কুলার ওপর পানি ঢেলে দেয়। তারা বিশ্বাস করে এভাবেই আকাশ থেকে বৃষ্টি নামবে। যদি এটা আদিকালে প্রচলিত ছিল, আদিমকালে, বর্তমান সমাজে প্রচলিত নাই, একেবারেই নেই। আধুনিক সেচ ব্যবস্থার কারণে এর রীতির প্রচলন বর্তমানে নেই বললে চলে। আধুনিক সেচ ব্যবস্থা মানে কি? এখন আমরা বৃষ্টি না থাকলে, আশপাশে নদী না থাকলে, আমরা গভীর নলকূপের মাধ্যমেও এখন আমরা জমিতে কি সেচের ব্যবস্থা করতে পারি, মানে কি পানি দেওয়ার ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, এই জন্য বলছে তো কি বর্তমানে কি ওই যে কুলা পানি ঢালার যেই আদিমকালের রীতি ছিল সেই প্রচলন এখন আর সমাজে নাই, সেটা বলছে। লোক সংস্কৃতির উপাদান, যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে লোক সংস্কৃতির উপাদান বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে লোক সংস্কৃতির উপাদান কি বা কাকে বলে বা বলতে কি বুঝো? যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে লোক সংস্কৃতির উপাদান বলে বা বলা হয়। ঠিক আছে, সাধারণত এই উপাদান দুই ধরনের হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে লোক সংস্কৃতির উপাদান কয় প্রকার? লোক সংস্কৃতির উপাদান দুই প্রকার। এক নম্বরে বস্তুগত উপাদান, দুই নম্বর বা খ নম্বরে অবস্তুগত উপাদান। ঠিক আছে, এখন দেখো বস্তুগত উপাদান। লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা যায়, ছোঁয়া যায়, তা বস্তুগত উপাদান। ঠিক আছে, যেমন কি লোকশিল্প, তাঁতশিল্প, শাখা বা শঙ্খশিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা, বেতশিল্প ইত্যাদি। লোকবিজ্ঞান, তাঁতশিল্পের চরকা, মাছ ধরার চাই, লাঙ্গল, কাস্তে ইত্যাদি তৈরির প্রযুক্তি। আর লোকযান কেমন? নৌকা, পালকি। লোক শিল্পের মধ্যে হয় এগুলো উপরের তাঁতশিল্প, শাখা বা শঙ্খশিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা, বেতশিল্প। ওটা লোক বিজ্ঞান। লোক বিজ্ঞানের মধ্যে আছে কি তাঁতশিল্পের চরকা, মাছ ধরার চাই, লাঙ্গল, কাস্তে ইত্যাদি তৈরির প্রযুক্তি। আবার আছে লোকযান, মানে লোকযান মানে কি যেগুলোর ভিতরে
মানুষে চড়ে আসা যাওয়া করে, যেমন নৌকা আর পালকি। ঠিক আছে, এসব ছাড়াও রয়েছে লোক তৈজসপত্র, লোক বাদ্য, লোক অলঙ্কার ইত্যাদি লোক সংস্কৃতির বস্তুগত উপাদান। যে লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কোনটি, এমন একটা প্রশ্ন এমসিকিউতে অথবা সংস্কৃত প্রশ্নের ভিতরে আসতে পারে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সমাজ ইতিহাস তো এগুলো থেকে প্রশ্ন আসবে। কি লোকযান, লোক বিজ্ঞান, লোক শিল্প, বস্তুগত উপাদান থেকে এগুলা পত্রে কি বস্তুগত উপাদানের ভিতরে পড়ে, কিন্তু প্রশ্ন আসবে। আবার দেখো অবস্তুগত উপাদান, যে সকল সাংস্কৃতিক বিষয় দ্বারা বা ছোঁয়া যায় না, অর্থাৎ মানুষের চিন্তা থেকে জন্ম নেয় এবং মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাকে লোক সংস্কৃতির অবস্তুগত উপাদান বলা হয়। অবস্তুগত উপাদান প্রধান বিষয়টি হচ্ছে সাহিত্য। অবস্তুগত উপাদান মানে কি, প্রশ্ন আসবে পরীক্ষায় যে অবস্তুগত উপাদানের প্রধান বিষয়টি কি। অবস্তুগত উপাদানের প্রধান বিষয়টি হচ্ছে সাহিত্য, মুখে মুখে চলে আর কি, এসব সাহিত্যে লিখিত রূপ নেই। এটা অবস্তুগত উপাদান, লিখিত কোনো রূপ নেই, মানুষের মুখে মুখে তা ছড়িয়ে আছে। এ ধারার সাহিত্য লোকসাহিত্য নামেও কি পরিচিত। আমরা বলি না লোকসাহিত্য, এ ধারা সাহিত্য লোকসাহিত্য নামেও পরিচিত। যেমন লোক কাহিনী বা কিস্সা, লোকগীতি, লোকচিকিৎসা, লোকক্রীড়া, লোকসঙ্গীত, প্রবচন, একের কথা, আনার বচন বা খনার বচন, ছেলে বুলানো, ছড়া, ধাঁধা, লোক নাটক ইত্যাদি। দেখো এই ধাঁধা বানানটা দেখে নিবা। ধাঁধা লাগতে প্রথমে ধরো পরে কি চন্দ্রবিন্দু আছে, খেয়াল রাখবা। এছাড়াও লোক উৎসব, মন্ত্রতন্ত্র ইত্যাদিও অবস্থাগত উপাদান। এখানে কাজ 1 কাজ 2 আছে, তোমরা এগুলো মানুষ রিডিং পারলে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে বুঝে এগুলো রিডিং পড়বা, কারণ এগুলো তো বানিয়ে রাখতে হবে, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই। তাহলে তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবা। যদি পর্যায়ক্রমে আমরা এই সমস্ত প্রশ্নের আলাদা ভিডিওর মাধ্যমে সমাধান নিয়ে আসবো পর্যায়ক্রমে। দেখো পার্ট 5 কি বলছে, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি। বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ কি বাঙালি, একটা প্রশ্ন আছে। বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ বাঙালি, তবে এদেশে প্রায় 50টির কাছাকাছি ভিন্ন নৃগোষ্ঠীর মানুষও বাস করে। তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আনন্দ উৎসব এগুলো তাদের পৃথক সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে। বাংলাদেশের নৃগোষ্ঠীর বসবাস। বাঙালির বাইরে অন্য নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ বাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। বাঙালিরা ছাড়া অন্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে 45টার উপরে বা 50টা কাছাকাছি, তারা বেশিরভাগ বাস করে কোথায়, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এই অঞ্চলে বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা, ভোম, ভূমি সহ আরো অনেক নৃগোষ্ঠী। ঠিক আছে, আমাদের বাংলাদেশে প্রায় 50টির মতো শুধু নৃগোষ্ঠী জনগোষ্ঠী আছে। যারা বাঙালি তারা বাস করে মতো আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আর যারা বাঙালি ছাড়া অন্য যে নৃগোষ্ঠী আছে তারা বেশিরভাগ বাস করে কোথায়, পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এতটুকু ছিল। তোমরা এই চমৎকার ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একটু দেখো, আশা করি ভালো লাগবে। এবং এর সাথে তোমাদের ধারাবাহিক সকল বিষয়ের ক্লাস আমাদের এই মেথডোলজি অর্জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, এখান থেকে দেখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।